পড়ছিলাম ভার্জিনিয়া উলফের বিখ্যাত উপন্যাস টু দ্য লাইট হাউস। উপন্যাসটির আজ ৫ম পর্ব। মিসেস রামসে টেবিলের মাথায় আসন গ্রহণ করে আর সব থালার সাদা বৃত্তের দিকে তাকিয়ে ভাবল, কিন্তু আমি জীবনে কি করেছি? সে বলল, উইলিয়াম আমার পাশে বসেন। লিলিকে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, লিলি তুমি ওখানে বসো। মিন্টা ডয়েল আর ফল রেলে যেখানে প্রেম প্রেম অনুভব করেছে, সেখানে মিসেস রামসের সামনে কেবল একটা বিশাল লম্বা টেবিল, প্লেট আর ছুরি। টেবিলের শেষ মাথায় তার স্বামী বিষণ্ণ মুখে ভ্রু কুঁচকে একা বসে আছে। কেন? মিসেস রামসে জানে না, তার খারাপও লাগছে না। মিসেস রামসে মাঝে মাঝে বুঝতে পারে না কিভাবে সে তার স্বামীর প্রতি আবেগ বা ভালোবাসা অনুভব করবে। স্যুপ পরিবেশন করার সময় মিসেস রামসের মনে হলো যেন সে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, সব কিছু থেকে আলগা হয়ে গেছে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেন আশেপাশে এমন কোনো ঘূর্ণিপাক ঘুরছে যেখানে কেউ হয় ঢুকবে নয় বের হয়ে যাবে, আর সে বের হয়ে গেছে। একজনের পর একজন টেবিলে আসতে শুরু করলে তার মনে হলো যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে। চার্লস টামসলে এখানে বসো, অগাস্টাস ক্যারমিকালও আপনিও বসুন। সবাই বসে পড়ল। এর মধ্যে মিসেস রামসে পরোক্ষভাবে অপেক্ষা করতে লাগলো যাতে কেউ তাকে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কোনো একটা কিছু বলে। চামচ দিয়ে স্যুপ উঠিয়ে দিতে দিতে তার মনে হলো আসলে মানুষের এভাবে বলার মতো ঘটনা না এটা। নিজের ভাবনা চামচ দিয়ে স্যুপ বাড়ার আর কাজের মধ্যে অসামঞ্জস্যতায় মিসেস রামসের ভ্রু কুঁচকে গেল, আর সে আরও জোরালোভাবে ভালোভাবে সেই ঘূর্ণিপাকের বাইরে নিজেকে অনুভব করতে লাগল। মনে হচ্ছে যেন কোনো কিছুর অবগুণ্ঠন খুলে গেছে বা রং খসে গেছে, আর প্রকৃত জিনিসটা সে দেখতে পাচ্ছে। চারপাশে তাকালো মিসেস রামসে। ঘরটা কেমন জরাজীর্ণ হয়ে আছে, কোথাও কোনো সৌন্দর্য নেই। মিসেস রামসে চার্লস টামসলের দিকে তাকাতেই নিজেকে সংযত করল। সম্মিলন বলতে কিছুই নেই এখানে। সবাই আলাদা আলাদাভাবে বসে আছে, আর সবাইকে এক করার, এই সম্মিলনটা চলন্ত রাখার বা তৈরি করা মিসেস রামসের উপরই এখন নির্ভর করছে। আবারও মিসেস রামসে পুরুষের বন্ধাত্ব ভালোভাবে অনুভব করল, যেন যদি সে কাজটা না করতে পারে তাহলে কেউই করতে পারবে না। আর তাই সে নিজেকে একটা পুরনো ঘড়ির মতো ঝাঁকালো। পুরনো পরিচিত তালে তা চলতে শুরু করলো, আর টিক টিক শব্দ শুরু করলো। 1 2 3 1 2 3। বারে বারে শব্দটা শোনার পর সে এই দুর্বল স্পন্দনটাকে আশ্রয় দিল, লালন করল যেভাবে পত্রিকা দিয়ে নিভে যাওয়া মোমের আলো রক্ষা করে কেউ। আর তাই উইলিয়াম ব্যাংকসের দিকে মাথা ঝুঁকিয়ে সে তার ভাবনার উপসংহার টেনে মনে মনে বলল, আহারে বেচারা, স্ত্রী নাই, বাচ্চা কাচ্চা নাই, একা একা ভাড়া বাড়িতে থাকে, কেবল আজকেই তাদের সাথে খাচ্ছে। মিসেস রামসের উইলিয়াম ব্যাংকসের জন্য মায়া হলো। জীবন এখন আবার তাকে তুলে ধরার মতো শক্তিশালী হয়ে উঠেছে। সে তার সহজাত কাজ শুরু করে দিলে এক ক্লান্তিহীন নাবিকের মতো, যে কিনা দেখছে বাতাস তার পালকে ধরাশায়ী করতে চাচ্ছে, কিন্তু সে হাল ছাড়তে চাচ্ছে না, আর ভাবছে জাহাজটা ডুবে যেতে পারে। তবে সে হাল ছাড়বে না, সমুদ্রের বুকেই চক্কর দিবে আর সমুদ্রের বুকেই ঘুমিয়ে যাবে। উইলিয়াম ব্যাংকসকে মিসেস রামসে বলল, আপনার চিঠি পেয়েছেন? আমি আয়াদের বলে রেখেছিলাম যাতে হল রুমে আপনার জন্য সেটা রেখে দেয়। লিলি ব্রিস্কো মিসেস রামসেকে এমন এক বেওয়ারিশ জমিতে ভেসে যেতে দেখল যেখানে তাকে অনুসরণ করা কারো পক্ষে সম্ভব না, আর যারা এই জাহাজকে অন্তত চোখ দিয়ে অনুসরণ করে দিগন্তে হারিয়ে যেতে দেখে তাদের মনেও সেখানে যাওয়ার ইচ্ছা মিটে যায়। কতটা বৃদ্ধ দেখাচ্ছে মিসেস রামসেকে, কতটা ক্লান্ত, কতটা দূরবর্তী, ভাবল লিলি। তারপর যখন মিসেস রামসে উইলিয়াম ব্যাংকসের দিকে হাসি মুখে ঘুরে তাকালো, মনে হলো যেন জাহাজটা পথ বদলেছে, আর সূর্য সেই জাহাজের পালকে আবার গতিময় করে তুলেছে। মিসেস রামসেকে কিছুটা নির্ভার দেখে লিলি এটা মনে মনে ভাবল আর মজা পেল। হলরুমে ব্যাংকসের চিঠি রাখা আছে, কথাটা বলার বিশেষ ভঙ্গির কারণে লিলির মনে প্রশ্ন জাগল, কেন সে ব্যাংকসকে করুণা দেখাচ্ছে? মিসেস রামসের কথাটা বলার ধরনে মনে হলো যেন সে মনে মনে বলছে, আহারে মিস্টার উইলিয়াম ব্যাংকস। মনে হলো অন্যকে করুণা করতে করতে মিসেস রামসে ক্লান্ত, আর তার প্রাণশক্তি, তার বেঁচে থাকার সহজ সমাধানও যেন এই করুণা করা। তবে তার এই ধারণাটা একেবারে সত্য না, লিলি ভাবল। এভাবে ভাবলে মিসেস রামসের প্রতি অবিচার করা হবে।
এসব আসলে মিসেস রামসের প্রবৃত্তি। এভাবে অন্যের প্রয়োজন মিটিয়ে সে নিজের প্রয়োজন মেটায়। লিলি নিজেকে বলল, ব্যাংকস কোনোভাবেই করুণার পাত্র নয়, তার নিজস্ব কাজ আছে। হঠাৎ গুপ্তধন পাওয়ার মতো লিলির মনে পড়ে গেল তার নিজেরও কাজ আছে। সে কল্পনায় তার নিজের আঁকা ছবিটা ঝলক দেখতে পেল আর ভাবল, হ্যাঁ, গাছটাকে আরও মাঝখানে নিয়ে আসতে হবে, তাহলে সেই বেঢপ ফাঁকা জায়গাটা আমি এড়াতে পারবো। এটাই আমাকে করতে হবে, এটাই আমাকে ধাঁধায় ফেলে দিচ্ছে। গাছটা সরানোর কথাটা মনে রাখার জন্য লিলি লবণদানিটা নিয়ে টেবিল ক্লথের ফুলের নকশার মধ্যে এনে রেখে দিল। মিস্টার ব্যাংকস বলল, চিঠির মাধ্যমে তেমন গুরুত্বপূর্ণ জিনিস মানুষ লেনদেন করতে পারে না, তবু সবাই চিঠি পেতে চায়, ব্যাপারটা অদ্ভুত। প্লেটের একেবারে মাঝে চামচটা রেখে টানসলে ভাবল, কী সব আজে বাজে কথাই না এরা বলছে। প্লেটটা টানসলে মুছে পরিষ্কার করছে। টানসলে জানালার দৃশ্যের দিকে পিঠ রেখে লিলির অপর পাশে বসেছে। দেখে লিলি ভাবল টানসলে খাবারের ব্যাপারে নিশ্চিন্ত হতে চাইছে। টানসলের সব কিছুই কিছুটা কঠোর আর অনাবৃত অসৌন্দর্যে ঠাসা, কিন্তু সত্য হচ্ছে কারো দিকে তাকিয়ে তাকে অপছন্দ করা একেবারে অসম্ভব। টানসলের চোখটা পছন্দ হলো লিলির। চোখগুলো ভয়াবহ রকম গভীর নীল। লিলির মনে হলো মিসেস রামসে টানসলেকেও করুণা করে জিজ্ঞেস করল, আপনি কি অনেক চিঠি লেখেন টানসলে? এটা আসলে মিসেস রামসের ক্ষেত্রে কিছুটা সম্ভব। সে সবসময় পুরুষদের এভাবে দয়া দেখায় যেন ওদের কিছু কমতি আছে, কিন্তু নারীদের করুণা দেখায় না যেন নারীদের কোনো কমতি নেই। সে শুধু তার মাকে চিঠি লেখে, এছাড়া মাসেও সে একটা চিঠি লেখে না। টানসলে ছোট করে উত্তর দিল, কারণ সে ঠিক করেছে এই বোকা মহিলাকে অর্থাৎ মিসেস রামসেকে খুশি করতে আর কোনো ধরনের ফালতু কথা সে বলবে না। সে ঘরে বসে বসে পড়ছিল, এখন নেমে এসে সব কিছু কেমন ফালতু, ভাষা ভাষা আর নাটকে মনে হচ্ছে। সবাই এমন সেজেগুজে আছে কেন? সে নিজের সাধারণ জামা কাপড়েই নিচে নেমে এসেছে, পরার মতো সে কোনো পোশাক পায়নি। ডাকের মাধ্যমে কেউ কখনো দামি কিছু পায় না, এ ধরনের কথাই মহিলারা সবসময় বলে, আর পুরুষের মুখ দিয়েও এই ধরনের কথা বলায়। টানসলে ভাবল, কথাটা একেবারে ঠিক। 1 বছর চলে গিয়ে আর 1 বছর এসে পড়লেও মহিলারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় খুঁজে পায় না, শুধু বকবক করে আর খায়। এগুলো সব মহিলাদের দোষ। মহিলারা তাদের মূর্খতা আর সৌন্দর্য দিয়ে মানব সভ্যতাকে নষ্ট করে। নিজেকে জাহির করতে চার্লস টানসলে বলল, আগামীকাল বাতিঘরে যাওয়া হবে না মিসেস রামসে। মিসেস রামসেকে টানসলে পছন্দ করে, শ্রদ্ধা করে। এখনও মিসেস রামসের দিকে সেই ড্রেন পাইপ সরাই করা লোকটা কিভাবে তাকিয়েছিল তা মনে পড়ে, কিন্তু সে মনে করে নিজেকে মতামত জাহির করার প্রয়োজন এর চেয়েও বেশি। লিলি ব্রিস্কো টানসলের দিকে তাকিয়ে ভাবল, চোখ কেবল সুন্দর, আর বাকি বাদ, নাক দেখো, হাত দেখো, ছি। লিলির দেখা সবচেয়ে অসুন্দর মানুষ এই টানসলে। টানসলে নিজে দেখতে এমন, আর এরপরও সে কিনা বলল না বলল, তাতে লিলি কষ্ট পাবে কেন? মেয়েরা লিখতে পারে না, আঁকতে পারে না, তার বলা এই কথাগুলোর কী বা মূল্য আছে, যেহেতু স্পষ্টভাবেই সে জানে এটা সত্য না। তবে কোনো একটা কারণে কি এরকম মন্তব্য করা তার জন্য উপকারী? আর তাই কি এ ধরনের কথা বলে? কেন তবে টানসলের এই কথায় লিলির সকল সত্তা বাতাসে উড়ে যাওয়া ভুট্টার মতো মনে হয়ে গিয়েছিল, আর খুব কষ্টে শিষ্টে এই অপমান থেকে উতরে উঠে সোজা হতে পেরেছে। তাকে আবার ছবিটা আঁকতে হবে। টেবিল ক্লথের এই নকশার কাছেই তার ছবিটা। আমাকে অবশ্যই গাছটা মাঝখানে আনতে হবে। এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর কিছু না। কিন্তু সেদিন লিলি কি শক্তভাবে টানসলের প্রতিবাদ করতে পারত না, আর মেজাজ দেখাতে পারত না, কিংবা তর্ক করতে পারত না? চাইলে কি সে হেসে হেসে প্রতিশোধ নিতে পারত না? লিলি টানসলেকে হঠাৎ বলল, মিস্টার টানসলে, আমাকে আপনার সাথে বাতিঘরে নিয়ে চলুন না, আমার খুব ভালো লাগবে আপনার সাথে যেতে। মিস্টার টানসলে বুঝতে পারল লিলি মিথ্যা কথা বলছে। লিলি তাকে অপমান করার জন্য কথাটা বলেছে, মন থেকে বলেনি। লিলি তাকে নিয়ে মজা করছে। মিস্টার টানসলে তার পুরনো ফ্লানেলের পাজামা পরে নিচে চলে এসেছে। এছাড়া তার ভালো কোনো পোশাক নেই। নিজেকে এখন তার বেশ বিচ্ছিন্ন আর একা লাগছে। মিস্টার টানসলে জানে লিলি কোনো একটা কারণে তাকে খোঁচা মেরে আনন্দ পাচ্ছে। লিলি আসলে টানসলের সাথে বাতিঘরে যেতে চায় না। লিলি তাকে অবজ্ঞা করছে, যেমনটা প্রু রামসে করে, যেমনটা বাকি বাদ সবাই করে। না, সে একজন মেয়ের কাছে এভাবে অপমানিত হতে পারে না। তাই সে দ্রুত জানলার দিকে ঘুরে বাইরে তাকিয়ে কঠিন স্বরে হুট করে বলে ফেলল, কালকের আবহাওয়া লিলির শরীরে সইবে না।
সে অসুস্থ হয়ে পড়বে। লিলি তাকে এরকম কিছু বলিয়ে ছাড়ল, ব্যাপারটা ট্রান্সলের ভালো লাগলো না, তাও মিসেস রামসের সামনে। এখানে না এসে সে যদি তার ঘরে তার বইপত্র নিয়েই পড়ে থাকতো তাহলে ভালো হতো। ওখানে সে সবচেয়ে স্বস্তি বোধ করে। মিস্টার ট্রান্সলে একানাও কখনো ঋণ করেনি। 15 বছর বয়স থেকে তার বাবার কাছ থেকে একানাও নেয়নি। সে তার জমানো অর্থ দিয়ে পরিবারকে সাহায্য করেছে। এখনও সে বোনের পড়াশোনার খরচ যোগায়। কিন্তু তারপরও কিভাবে লিলিকে উত্তরটা ঠিকমতো দেওয়া উচিত ছিল তা যদি সে জানত, যদি সে এভাবে হুট করে আপনি অসুস্থ হয়ে পড়বেন এ কথাটা না বলতো তাহলে ভালো হতো। সে যদি মিসেস রামসেকে এমন কিছু বলতে পারত যা প্রমাণ করতে পারত যে সে কেবল একটা হামবড়া লোক না। এরা সবাই তো তাকে নিয়ে এটাই ভাবে। মিস্টার ট্রান্সলে মিসেস রামসের দিকে ফিরল, কিন্তু মিসেস রামসে এখন উইলিয়াম ব্যাংকসের সাথে এমন কিছু মানুষজন নিয়ে কথা বলছে যাদের ট্রান্সলে চেনে না। উইলিয়াম ব্যাংকসের সাথে কথোপকথনে ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্ত হয়ে মিসেস রামসে তার পরিচারিকাকে বলল, হ্যাঁ, এগুলো নিয়ে যাও। মিসেস রামসে যে বিষয়ে কথা বলছে তাতে এতটাই মশগুল হয়ে আছে যে সাথে সাথেই আবার ব্যাংকসের দিকে এভাবে কথা শুরু করে দিয়েছে যেন সে এক এক মুহূর্তও নষ্ট করতে চায় না। মনে হয় 15 বা 16 বছর আগে আমি তাকে শেষ দেখেছিলাম। সত্যি কি ব্যাংকস আজ তার চিঠি পেয়েছে? ক্যারি কি এখনও মার্লোতে আছে, আর এখনও কি সব আগের মতোই আছে? সব কিছু মিসেস রামসের এভাবে মনে আছে যেন কালকের ঘটনা। মনে হয় এই তো গতকালের ঘটনা, সেই নদীটায় যাওয়া, খুব ঠান্ডা অনুভূত হওয়া। ম্যানিংস যদি কোনো পরিকল্পনা করে তবে সবাই তার পিছে লেগে থাকত। মিসেস রামসে কখনোই ভুলবে না হারবার্ট কিলিংস একটা চায়ের চামচ দিয়ে নদীর পাড়ে ভোলতা মেরেই চলছিল। মিসেস রামসে ভূতের মতো ড্রয়িং রুমের চেয়ার থেকে পিছলে 20 বছর আগের এক ভীষণ ঠান্ডা দিনের টেমস নদীর পাড়ের ঘটনাটা কল্পনা করল। এখন তা অতীত হয়ে গেছে, সেখানে মিসেস রামসে ভূতের মতোই গেল। তাকে এই ব্যাপারটা মুগ্ধ করল যে সে তো বদলে গেছে, কিন্তু সেই দিনটা এত বছর পরও ঠিক এখনও আগের মতোই সুন্দর আর জীবন্ত আছে। ব্যাংকসকে মিসেস রামসে জিজ্ঞেস করল, ক্যারি কি তাকে চিঠি লেখে? হ্যাঁ, তারা নতুন বিলিয়ার্ড রুম বানাচ্ছে, উত্তর দিলেন ব্যাংকস। মিসেস রামসে অবাক হলো। না না, প্রশ্নই আসে না, একটা বিলিয়ার্ড রুম বানানো ক্যারির পক্ষে সম্ভবই না। মিস্টার ব্যাংকস বুঝতে পারলেন না এখানে অবাক হবার কি আছে। তারা এখন বেশ সচ্ছল। তিনি কি ক্যারিকে মিসেস রামসের শুভেচ্ছা পাঠাবেন? জবাবে ও আচ্ছা দিয়ে শুরু করলেও শেষে মিসেস রামসে বলল না। সে আরও বলল তার মতে নতুন বিলিয়ার্ড রুম বানাচ্ছে যে ক্যারি, তাকে সে চেনে না, তাই তার কথা ক্যারিকে বলার প্রয়োজন নেই। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, তারা এখনও সেখানে আছে। যদিও মিসেস রামসে তাদের কথা এতদিনে একবারের জন্যও ভাবেনি, তবুও ক্যারিরা তাদের মতো করেই সেখানে টিকে আছে। ব্যাপারটা অসাধারণ। সেই দিনগুলোতে মিসেস রামসের জীবনটাও কত ঘটনাবহুল ছিল। অবশ্য ক্যারি ম্যানিংসও তার কথা ভাবেনি হয়তো। ভাবনাটা মিসেস রামসের কাছে অদ্ভুত আর বিস্বাদ লাগলো। মানুষ দ্রুতই বিচ্ছিন্ন হয়ে যায়, বললেন মিস্টার ব্যাংকস। তারপর এই ভেবে মিস্টার ব্যাংকস সন্তুষ্ট বোধ করলেন যে ম্যানিংস আর রামসের দুই পরিবারকেই তিনি চেনেন। চামচটা প্লেটে রেখে মার্জিতভাবে গোফিন ঠোঁট মুছে ব্যাংকস ভাবলেন অন্তত তিনি বিচ্ছিন্ন হয়ে যাননি, কিংবা হতে পারে তিনি একটু আলাদা, কেননা তিনি নিজেকে কখনো গতানুগতিক ছকে বেঁধে রাখেননি। সব বলয়েই তার বন্ধু আছে। পরিচারিকাদের খাবার গরম রাখতে বলার জন্য মিসেস রামসের একটু উঠতে হলো। এজন্যই ব্যাংকস একা একা খেতে পছন্দ করেন। এইসব বিরতিতে তার বিরক্তি লাগে। আচরণের সূক্ষ্ম একটা ভদ্রতা রেখে আর টেবিলের উপর তার বাম হাতের আঙ্গুল এমন আলতো একটু ছড়িয়ে রেখে যেন কোনো মেকানিক চমৎকারভাবে পলিশ করা কোনো যন্ত্র পরীক্ষা করছে আর অবসরের ফাঁকে তা ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। ব্যাংকস ভাবলেন এমন ত্যাগী একজন বন্ধু অন্য একজন বন্ধুর কাছ থেকে প্রত্যাশা করে। যদি সে না আসতো তবে মিসেস রামসে কষ্ট পেত, কিন্তু তার কাছে এইসব আতিথেয় তার কোনো মূল্য নেই। নিজের হাতের দিকে তাকিয়ে ব্যাংকস ভাবলেন তিনি যদি একা হতেন তবে এতক্ষণে তার রাতের খাবার খাওয়া শেষ হয়ে যেত, তিনি তার কাজ করতে পারতেন। তিনি ভাবলেন হ্যাঁ, সময়টা একেবারে নষ্ট হলো তার। ছেলেমেয়েরা এখনও যাওয়া আসা করছে। মিসেস রামসে বলল, আমি চাই তোমাদের মধ্যে একজন দ্রুত রজারের ঘরে যাও। কাজের সাথে তুলনা করে ব্যাংকস ভাবলেন কতটা গুরুত্বহীন এইসব সম্মেলন, কতটা একঘেয়ে। এখানে তিনি টেবিলের ওপর আঙুল দিয়ে বাদ্য বাজাচ্ছেন, আর বাসায় থাকলে এতক্ষণে তার কাজের উপর একটা পাখির দৃষ্টি বুলিয়ে ফেলতে পারতেন। নিশ্চিতভাবে সময়ের অপচয় হলো। তবুও ব্যাংকস ভাবলেন মিসেস রামসে তার পুরনো বন্ধু,
তিনি মিসেস রামসের বন্ধুত্বের উপর যারপন্যায় প্রতিজ্ঞাবদ্ধ। তারপরও এই মুহূর্তে মিসেস রামসের উপস্থিতি তার কাছে মূল্যহীন, তার সৌন্দর্য মূল্যহীন, জানালায় তার ছেলেকে নিয়ে বসে থাকাও মূল্যহীন, একেবারে মূল্যহীন। ব্যাংক শুধু একা থাকতে চান আর একটা বই হাতে নিতে চান। তিনি অস্বস্তি বোধ করছেন, নিজেকে শট মনে হচ্ছে এই ভেবে যে মিসেস রামসের পাশে বসেও তার প্রতি কোনো অনুভূতি কাজ করছে না। সত্যিটা হচ্ছে পারিবারিক সময় তিনি উপভোগ করতে পারেন না। তিনি এমন একটা পর্যায়ে আছে যখন মানুষ নিজেকে জিজ্ঞেস করে মানুষ কিসের জন্য বেঁচে থাকে, জিজ্ঞেস করে মানুষ কেন মানব প্রজাতি টিকিয়ে রাখতে এত কষ্ট করে, মানুষের জীবন কি এতই আকাঙ্ক্ষিত, আমরা কি প্রাণী হিসাবে আকর্ষণীয়। রামসেদের দুষ্ট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ব্যাংকস নিজেকে উত্তর দিলেন, মনে হয় না খুব বেশি আকর্ষণীয়। ব্যাংকস অনুমান করলেন রামসেদের বাচ্চাগুলোর মধ্যে তার প্রিয় ক্যাম হয়তো ঘুমিয়ে গেছে। কোনো বিষয় সম্পর্কে নিজে না বোঝা বা জানা পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারে না, তাই এরকম প্রশ্ন করা বোকামি ও ব্যর্থতা। জীবন কি এমন, বা জীবনও তেমন? কোনো মানুষই আসলে তার জীবন নিয়ে ভাবার সময় পায় না, কিন্তু এখানে ব্যাংকস এ ধরনের প্রশ্ন নিজেকে করছেন কারণ মিসেস রামসে এখন আয়াদের নির্দেশ দিচ্ছে। তাছাড়া ক্যারি ম্যানিংসের অস্তিত্ব আছে, এ কথাটা শুনে মিসেস রামসে বেশ অবাক হয়েছে। এই ব্যাপারটাও ব্যাংকসকে আঘাত করেছে। বন্ধুত্ব, ঘনিষ্ঠ সম্পর্ক সবই অস্থায়ী বস্তু, মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাংকস নিজেকে ভৎসনা করল। মিসেস রামসের পাশে বসে থাকলেও আসলে তার বলার কিছুই নেই। আমি খুবই দুঃখিত, শেষমেশ ব্যাংকসের দিকে ফিরে বলল মিসেস রামসে। ব্যাংকস অস্বস্তি বোধ করছেন, কোনো কথা খুঁজে পাচ্ছেন না, ঠিক সেই বুট জোড়ার মতো যা ভিজে গিয়েছিল, এখন শুকানোর পর এতটা কুঁচকে গেছে যে জোর করেও পা ঢোকানো যাচ্ছে না। কিন্তু তবুও ব্যাংকস পা ঢোকানোর চেষ্টা করছেন। তাকে অবশ্যই কথোপকথন চালিয়ে যেতে হবে, তাকে খুব সতর্ক হতে হবে, না হয় মিসেস রামসে বুঝে ফেলবে যে তিনি মিসেস রামসেকে বিন্দুমাত্র তোয়াক্কা করেন না, আর তা ভালোও দেখাবে না, ব্যাংকস ভাবলেন। তাই তিনি মিসেস রামসের দিকে বিনয়ীভাবে মাথা ঝোঁকালেন। মিসেস রামসে ব্যাংকসকে ফ্রেঞ্চ ভাষায় জিজ্ঞেস করল, এই ভালুকের বাগানে এসে রাতের খাবার খেতে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে? একটি উৎসবে হঠাৎ খেই হারিয়ে ফেলার পর এই সামাজিক আচরণটা মিসেস রামসে এখন কাজে লাগালো, ঠিক সেভাবে যেভাবে কোনো মিটিংয়ে চেয়ারম্যান অসংলগ্ন কোনো কথা বলে ফেলার পর ঐক্য বজায় রাখতে সবাইকে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে নির্দেশ দেন। এক্ষেত্রে ফ্রেঞ্চ হয়তো ভালো বলা হয় না, হয়তো বক্তার ভাবনা তার জানা ফ্রেঞ্চ ভাষা ধারণ করতে পারত না, কিন্তু ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে গেলে এমনিতেই কিছু নিয়ম, কিছু অভিন্নতা আরোপ হয়ে যায়। ব্যাংকস একই ভাষায় উত্তর দিলেন, একেবারেই না। এমনকি মিস্টার টান্সলে, যে কিনা ভাষাটা জানেই না কিন্তু ভেঙে ভেঙে বলার কারণে আঁচ করতে পারল এই দুজন ভাষাটা ঠিক জানে না। টান্সলে ভাবল এই রামসে পরিবারটা ফালতু কথা বলে, আর সে আজকের উদাহরণটা আনন্দের সাথে ছোঁ মেরে নিল আর নোটবুকে টুকে রাখলো যে কয়েকদিনের মধ্যেই তার একজন বা দুজন বন্ধুর কাছে জোরে জোরে পড়ে শোনাবে। এমন একটা সমাজ আছে যেখানে যে যা খুশি বলতে পারে। ট্রান্সলেট ঠিক করলো হাস্যকরভাবে লেখা একটা গদ্য রামসে পরিবারের সাথে কয়েকদিন বন্ধুদের পড়ে শোনাবে। একবার এদের সাথে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায়, কিন্তু এর বেশি না। মহিলাটা জ্বালিয়ে মারে। অবশ্যই মিস্টার রামসে একজন সুন্দরী মহিলাকে বিয়ে করে 8 সন্তানের জন্ম দিয়ে নিজেকে সমাজে বিশেষভাবে পেশ করেছে। এই ব্যাপারটা আপনা আপনি একটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে এতদিন মনে হয়েছে, কিন্তু আজ এই মুহূর্তে মিস্টার রামসের পাশে একটি শূন্য আসনে আটকে পড়ে ট্রান্সলের মনে হচ্ছে কিছুই নিয়ন্ত্রণ করা যায়নি, সব কিছুই খণ্ড বিখণ্ড আর এলোমেলো হয়ে আছে। ট্রান্সলের শরীর মনে খুবই অস্বস্তি বোধ হচ্ছে। সে চাইছে কেউ তাকে জাহির করার সুযোগ দিক। নিজে জাহির করার এই তাড়নাটা এত তীব্রভাবে তাকে পোড়াচ্ছে যে সে চেয়ারে বসে উসখুস করতে শুরু করেছে, এর ওর দিকে তাকাতে শুরু করেছে। এখন সবার কথাবার্তায় নাক গলাতে ইচ্ছে করছে, তার মুখ খুলে আবার বন্ধ করতে ইচ্ছে করছে। তারা মৎস্য শিল্প নিয়ে কথা বলছে, তাকে কেন কেউ এ বিষয়ে কিছু জিজ্ঞেস করছে না? তারা জানেটা কি মৎস্য শিল্প সম্পর্কে? লিলি ব্রিস্কো ট্রান্সলের এই ব্যাপারটা বুঝতে পারল। ট্রান্সলের অপর পাশে বসে এক্স রে ফটোগ্রাফের ভেতর দিয়ে লিলি যেন দেখতে পাচ্ছে একজন যুবকের পাঁজর আর উরুর হাড় কিভাবে নিজেকে প্রকাশ করতে চাইছে, নিজেকে জাহির করার ইচ্ছা কিভাবে তার মাংসের অন্ধকার কুয়াশার ভেতর ঘাপটি মেরে আছে। সেই পাতলা কুয়াশার সম্মিলন তার জ্বলন্ত আকাঙ্ক্ষার উপর ভর দিয়ে অন্যের কথোপকথনে ঢুকে যেতে চাইছে। লিলি চাইনিজ চোখ জোড়া ঘুরিয়ে লিলি ভাবল আর মনে করার চেষ্টা করলো কিভাবে ট্রান্সলে মেয়েদের অবহেলা করে বলে মেয়েরা ছবি আঁকতে পারে না, লিখতে জানে না,
কেন সে তাকে ভারমুক্ত হতে সাহায্য করতে যাবে? লিলি জানে মানুষের আচরণের একটা নীতিমালা আছে, যা সপ্তম ধারায় খুব সম্ভবত লেখা আছে। এই ধরনের পরিস্থিতিতে একজন পুরুষকে সাহায্য করার দায়িত্ব যে কোনো পেশার নারীর ঘাড়ে চেপে যায়, যাতে পুরুষটি তার উরুর হাড় আর পাঁজরের ভার মুক্ত করতে পারে, নিজের সম্মান আর নিজেকে তুলে ধরার জরুরি প্রয়োজনটা মেটাতে পারে, নিজেকে প্রকাশ করতে পারে। আসলে মেয়েদের সাহায্য করার প্রবণতার নির্গমন নলটি যাতে বিস্ফোরিত না হয়ে যায়, এজন্য পুরুষদেরই বরং নারীদের সাহায্য করা উচিত। নিজের কুমারী সুলভ শুদ্ধতা নিয়ে লিলি ভাবল। তারপর লিলি ভাবল, আমি আশা করছি জনাব ট্রান্সলে আমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করবে, কিন্তু দুজনের কেউ যদি কাজটা না করি তবে কিভাবে হবে? তাই লিলি বসে বসে হাসতে লাগলো। মিসেস রামসে বলল, লিলি, তুমি নিশ্চয়ই বাতিঘরে যাওয়ার পরিকল্পনা করছো না? মনে আছে ল্যাংলের কথা? সে আমাকে বলেছে অসংখ্যবার পুরো দুনিয়া ঘুরেও যতটা কষ্ট তার হয়নি, এর চেয়েও বেশি কষ্ট হয়েছে আমার স্বামীর সাথে বাতিঘরে যাওয়ার সময়। মিস্টার ট্রান্সলে, তুমি কি ভালো নৌকা চালাতে পারো? মিস্টার ট্রান্সলে একটা হাতুড়ি ওঠালো, খুব উঁচুতে রেখে দোলালো, কিন্তু এভাবে নামালো যেন সে এমন একটা অস্ত্র দিয়ে প্রজাপতি মারতে চায় না। তাই সে শুধু বলল, সে কখনো সমুদ্রে গিয়ে অসুস্থ হয়নি। কিন্তু এই একটি বাক্যই এইসবের বারুদ গুঁড়োতে ঠাসা। তার দাদা একজন মৎস্যজীবী ছিলেন, তার বাবা একজন রসায়নবিদ ছিলেন। এ পর্যন্ত সে নিজের কাজের জোরে এসেছে। সে যে চার্লস ট্রান্সলে, এ ব্যাপারে সে গর্বিত। এমন একটা বিষয় এখানকার কেউ আঁচ করতে পারেনি, কিন্তু দ্রুত প্রতিটা মানুষ জানবে সে আসলে কে। ট্রান্সলে মুখ গোমরা করে সামনের দিকে তাকিয়ে রইল। এইসব মধ্যমানের মানুষের জন্য ট্রান্সলের দয়া হয়। আগত দিনে তার ভেতরকার বারুদ দিয়ে সে পশমের বস্তার মতো কিংবা আপেলের পিপার মতো আকাশ সমান স্ফীত হয়ে যাবে। আপনি কি আমাকে নিয়ে যাবেন ট্রান্সলে? বিনয় দেখিয়ে দ্রুত বলল লিলি। মিসেস রামসে যদি তার দৃষ্টি দিয়ে লিলিকে এভাবে বলে, আগুনের সমুদ্রে আমি ডুবে যাচ্ছি সোনা, যদি না তুমি এই যুবককে ভালো কিছু কথা বলে তার ব্যথার গায়ে মলম লাগাও, আমার জীবন পাথরের মতো গড়িয়ে পড়বে। ইতোমধ্যেই আমি তর্জন গর্জন শুনতে পাচ্ছি। আমার স্নায়ু বেহালার তারের মতো টান টান হয়ে আছে, আর একটা স্পর্শেই ছিঁড়ে যাবে। তাহলে লিলি ব্রিস্কোকে একজন পুরুষের সাথে ভালো ব্যবহার না করলে কি হয়, এই নিয়ে গবেষণাটা একবার কেন 150 বার হলেও বন্ধ করতে হবে। আর তাই লিলি একটু ভালোভাবে কথা বলছে ট্রান্সলের সাথে। লিলির কথাবার্তার ধরনে বোঝা গেল লিলি এখন ট্রান্সলের সাথে বন্ধুসুলভ আচরণ করছে। ট্রান্সলের অহংবোধেও ভাটা পড়ল। ট্রান্সলে লিলিকে বলল, শিশু অবস্থায় তাকে কিভাবে নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে তার বাবা বড়শি দিয়ে তাকে টেনে তুলেছিল, আর এভাবেই সে সাঁতার শিখেছিল। স্কটিশ উপকূলের কোনো এক পাহাড়ের উপর তার এক চাচা বাতিঘরের কাজ করত, সেখানে ঝড়ের মধ্যে সে এক রাত ছিল। কথাটা একটি বিরতি নিয়ে আবার উচ্চস্বরে বলল ট্রান্সলে। সে যখন বলল ঝড়ের মধ্যে এক রাত সে বাতিঘরে ছিল, তখন সবাই মনোযোগ দিতে বাধ্য হলো। লিলি ভাবল, যাক, আড্ডাটা এখন একটা ভালোর দিকে মোড় নিয়েছে। মিসেস রামসে যে লিলির প্রতি কৃতজ্ঞ, লিলি তা অনুভব করল, যেহেতু এখন মিসেস রামসে নিজের মতামত দেওয়ার মতো মুক্ত বোধ করছে। আর মনে মনে বলল, আপনার জন্যই কি কাজটা আমি করিনি? অবশ্য লিলি আন্তরিকভাবে কিছু করেনি, সে কেবল সাধারণ একটা কৌশল কাজে লাগিয়েছে, ভালো ব্যবহার। লিলি কখনোই ট্রান্সলেকে জানবে না, ট্রান্সলেও লিলিকে কখনো জানবে না। লিলি ভাবল, মানুষের সব সম্পর্কই এমন, বিশেষ করে নারী পুরুষের সম্পর্ক। লিলি ভাবল, নারী পুরুষের সম্পর্ক একেবারেই কপট। এরপর লবণদানিটা চোখে পড়ল লিলির, যা সে নিজেকে কিছু মনে করিয়ে দেওয়ার জন্য সেখানে রেখেছিল। লিলির মনে পড়ল আগামীকাল সকালে সে গাছটা আরও মাঝখানে নিয়ে আসবে। লিলির আগামীকালের ছবি আঁকার কথা ভাবতেই তার কর্মশক্তি এতটাই উঁচুতে উঠল যে সে ট্রান্সলের কথায় খুব জোরে হেসে ফেলল। লিলি ভাবল, ট্রান্সলের যদি ভালো লাগে তো সারা রাত কথা বলুক। লিলি জিজ্ঞেস করল, কিন্তু একটা বাতিঘরে কতদিনের জন্য মানুষ রাখা হয়? ট্রান্সলে তার উত্তর দিল, ট্রান্সলে এ ব্যাপারে ভালো জ্ঞান রাখে। আর যেহেতু ট্রান্সলে কৃতজ্ঞ বোধ করছে, লিলিকে পছন্দ করছে আর আড্ডাটা উপভোগ করতে শুরু করেছে, তাই মিসেস রামসে ভাবল এবার সেই স্বপ্নরাজ্যে ফিরে যাওয়া যেতে পারে, সেই অবাস্তব কিন্তু চমৎকার জায়গাটায়। 20 বছর আগে মার্লোতে ম্যানিংসদের ড্রয়িং রুমে, যেখানে যে যার মতো চলাফেরা করতে পারত, যেখানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হতো না। মিসেস রামসে এখন জানে তাদের জীবনে কি কি হয়েছে, তার নিজের জীবনে কি হয়েছে। 20 বছর আগের ঘটনা বলে সে গল্পের শেষটা জানে বলে ব্যাপারটা একটা ভালো বই পড়ার মতো কিছু মনে হচ্ছে।
জীবন মিসেস রামসেকে এই ডাইনিং রুমের টেবিল থেকে কোনো এক জলপ্রপাতে পরিণত করল। না জানি কোথায় বন্দি করে রাখলো আর একটা হ্রদের মতো করে শান্তভাবে নিজের তীরে শুইয়ে দিল। মিসেস রামসে ভাবল, উইলিয়াম ব্যাংকস বললেন ক্যারিরা নাকি নতুন বিলিয়ার্ড রুম বানাচ্ছে। এটা কি সম্ভব? সে কি ম্যানিক্সদের সম্পর্কে আরও কিছু বলবে? মিসেস রামসে শুনতে চায়, কিন্তু না, কোনো একটা কারণে উইলিয়াম এ বিষয়ে আর কথা বলতে চাইছেন না। মিসেস রামসে চেষ্টা করলো, তিনি সাড়া দিলেন না। তাকে তো জোর করা যায় না। মিসেস রামসে হতাশ হলো। মিসেস রামসে দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলেমেয়েগুলো অভদ্র। ব্যাংকস বললেন, সময়ানুবর্তিতা গৌণ গুণ, এসব বয়স হলে আসে। শুধুমাত্র উত্তর দিতেই মিসেস রামসে বলল, তাও যদি আসে। মিসেস রামসে ভাবল, কেমন একটা বৃদ্ধ দাসের মতো হয়ে যাচ্ছে উইলিয়াম। তিনি নিজের সঠতা বুঝতে পারছেন, মিসেস রামসে যে আন্তরিকভাবে কথা বলতে চাচ্ছে তাও বুঝতে পারছেন। তবুও কথা বলার ইচ্ছা খুঁজে না পেয়ে উইলিয়াম ব্যাংকসের মনে হলো জীবনের প্রতি অপ্রেম ভর করেছে তার উপর, এবং এই অনুভূতিটা বসে আছে তার পাশে, অপেক্ষা করছে। হতে পারে অন্যরা মজার কিছু বলছে। তারা কি বলছে? উইলিয়াম ব্যাংকস খেয়াল করলেন কথা বলছে ট্রান্সলে। যেমন মৎস্য শিল্পের জন্য সময়টা খারাপ, মানুষজন বাইরে থেকে আসছে। তারা কথা বলছে মজুরি আর বেকারত্ব নিয়ে। তরুণ ছেলেটা সরকারকে দোষারোপ করছে। উইলিয়াম ব্যাংকস ভাবলেন, যখন ব্যক্তিগত জীবন আর ভালো লাগে না, তখন এ ধরনের কথাবার্তায় কি চরম মুক্তি না পাওয়া যায়। ব্যাংকস শুনতে পেলেন ট্রান্সলে বলছে, এই সরকারের সবচেয়ে জঘন্য কাজ এটা। লিলি শুনছে, মিসেস রামসে শুনছে, তারা সবাই শুনছে। কিন্তু ইতোমধ্যে লিলি তার আগ্রহ হারিয়ে ফেলেছে। তার মনে হচ্ছে কিছু একটার অভাব আছে ট্রান্সলের কথায়। ব্যাংকসের মনে হলো কিছু একটা নেই। শরীরে শালটা পেঁচাতে পেঁচাতে মিসেস রামসের মনে হলো কি যেন নেই। সবাই যার যার নিজের ভাবনায় ঝুঁকে পড়েছে। তাদের প্রত্যেকের মন বলছে, ঈশ্বর, কেউ যেন আমার মনের ভেতরের কথা বুঝে না ফেলে। সবাই বুঝতে পারছে সরকারের মৎস্যজীবীদের উপর অত্যাচারে সবাই ক্ষুব্ধ, রাগান্বিত, কিন্তু আমার কোনো অনুভূতি হচ্ছে না, মিসেস রামসে ভাবল। কিন্তু যাই হোক, ট্রান্সলেকে দেখে ব্যাংকস ভাবলেন, এই হচ্ছে পুরুষ। একজন মানুষ সবসময় একজন পুরুষের অপেক্ষাতেই থাকে। যে কোনো মুহূর্তে একজন পুরুষের মধ্যে নেতৃত্ব জেগে ওঠার সুযোগ থাকে। অন্য সব কিছুর মতো লোকটার রাজনীতিতেও প্রতিভাবান, কিন্তু হতে পারে আমাদের মতো নিরস বুড়াদের মতামতের সাথে সে একমত হবে না, ভাবলেন ব্যাংকস। কেননা ট্রান্সলের শারীরিক কিছু ভাব দেখে মনে হচ্ছে সে সবার ক্ষুদ্রতা মার্জনা করার যথাযথ চেষ্টা করছে। তার মেরুদণ্ডে স্নায়ু তেজি হয়ে আছে, নিজের জন্য, কিছুটা নিজের কাজের জন্য, তার দৃষ্টিভঙ্গির জন্য, কিছুটা বিজ্ঞানের জ্ঞানের জন্য। সে বেশ হিংসুটে, পুরোপুরি মুক্তমনা বা নীতিবান মানুষ নয়। ট্রান্সলেকে দেখে মনে হচ্ছে সে যেন বলছে, তোমরা তোমাদের জীবনটা বৃথাই নষ্ট করেছ। তোমাদের সকল জানাই ভুল। নিরস অসহায় বৃদ্ধ, তোমরা সময়ের চেয়ে পিছিয়ে আছো। তার কথা শুনে মনে হয় সে যা বলছে তাই ঠিক, এবং এ বিষয়ে সে সর্বাত্মকভাবে নিশ্চিত। ট্রান্সলে সরকারের সমালোচনা করার পর মিস্টার ব্যাংকস ভাবলেন, এই যুবকের আচরণ খারাপ, কিন্তু তিনি তার কথা শুনতে পারছেন হয়তো এ কারণে যে তার সাহস আছে, তার সামর্থ্য আছে। তিনি সত্যের ব্যাপারে বেশ আপোষহীন। আমাকে বলো, ব্যাংকস বললেন। ট্রান্সলে রাজনীতি নিয়ে তর্ক শুরু করলো, আর লিলি টেবিল ক্লথের দিকে তাকিয়ে রইল। মিসেস রামসে এই তর্ক দুজন পুরুষের উপর পুরোপুরি ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, তার কেন জানি এসব কথা ভালো লাগছে না। টেবিলের শেষ মাথায় তার স্বামীর দিকে তাকিয়ে মিসেস রামসের মনে হলো, তার স্বামী যদি কিছু বলতেন, একটা কিছু অন্তত বলতেন, তাহলে ভালো হতো। তার স্বামী যদি কিছু বলতেন, তবে সব কিছু পাল্টে যেত। তিনি বিষয়টার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারতেন। তিনি মৎস্যজীবী ও তাদের রোজগার নিয়ে ভাবেন। তাদের কথা ভেবে তার স্বামী ঘুমাতে পারেন না। তিনি যদি কথা বলতেন, তাহলে সব কিছু ভিন্ন হতো। মিসেস রামসে মনে মনে বলল, ঈশ্বর সহায়, তোমরা বুঝতে পারোনি আমি কতটা কম ভালোবাসি জেলেদের। কিন্তু আমার স্বামী শুধু জেলেদের কষ্ট অনুভব করেন না, তিনি তাদের ভালোও বাসেন। সে তার স্বামীর কথা শোনার জন্য অপেক্ষা করছে, কারণ সে তার স্বামীর ভীষণ ভক্ত। তা বুঝতে পারার পর মিসেস রামসের মনে হলো কেউ যেন তার স্বামী আর তার বৈবাহিক সম্পর্ককে প্রশংসা করছে। মিসেস রামসে যে নিজেই এই প্রশংসাটা করছে তা না বুঝেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। স্বামীর মুখে এই একই আলো খোঁজার জন্য তাকালো মিসেস রামসে। ভাবল নিশ্চয়ই তাকে এখন অভিনব দেখাচ্ছে, কিন্তু একটুও না। মিস্টার রামসে তার মুখ কুঁচকে রেখেছেন, ভ্রু কুঁচকে চোখ রাঙিয়ে মুখ রাগে লাল করে রেখেছেন। কে জানে কিসের জন্য এমন করছেন তার স্বামী, কি নিয়ে তার এত রাগ।
অসহায় ক্যারমিকাল কেবল আরও এক বাটি স্যুপ খেতে চেয়েছেন, এই তো তার রাগের কারণ। অগাস্টাস ক্যারমিকাল আবার স্যুপ খাওয়া শুরু করেছেন। ব্যাপারটা মিস্টার রামসের কাছে অরুচিকর, অকল্পনীয়। মিস্টার রামসে টেবিলের অপর পাশ থেকে এই সংকেতই দিয়েছে মিসেস রামসেকে। নিজের খাওয়া হয়ে যাবার পর মিস্টার রামসে অন্যের খাওয়া দেখতে ঘৃণা করেন। মিসেস রামসে দেখতে পাচ্ছে তার স্বামীর চোখ আর ভ্রুতে প্রচণ্ড রাগ একদল শিকারী কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, আর সে জানে যে কোনো সময় এই হিংস্রতা বিস্ফোরিত হবে। যাক, বাঁচা গেল। মিসেস রামসে দেখল নিজেকে আঁকড়ে ধরে মিস্টার রামসে তার রাগের চাকা থামিয়েছেন। তার সমস্ত শরীর থেকে যেন আগুন বের হচ্ছে, কিন্তু কথা বের হচ্ছে না। মিস্টার রামসে চেয়ারে বসে চোখ রাঙাচ্ছেন, কিছুই বলছেন না। তার স্ত্রী যে তাকে খেয়াল করছে এটা তিনি জানেন বলে মিসেস রামসে মনে মনে স্বামীকে বাহবা দিল। কিন্তু বেচারা অগাস্টাস কেন তার এক প্লেট স্যুপ নিতে পারবেন না? তিনি কেবল এলেনের হাত ধরে বলেছেন, এলেন, আমাকে আরেক প্লেট স্যুপ দাও দয়া করে। আর তারপরেই মিস্টার রামসে এভাবে চোখ রাঙাচ্ছেন। কিন্তু কেন লোকটা আর কিছুটা স্যুপ নিতে পারবে না? মিসেস রামসের রাগ হলো স্বামীর ওপর। অগাস্টাস যদি নিতে চান তাহলে অবশ্যই তিনি তা নেবেন। মিস্টার রামসে খাবার নিয়ে মানুষের বাড়াবাড়ি পছন্দ করেন না, তাই তিনি তার স্ত্রীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা যে কোনো কিছু নিয়ে পড়ে থাকাকে মিস্টার রামসে ঘৃণা করেন। অগাস্টাসের খাবার দৃশ্য অসহ্যকর হলেও আজ তিনি নিজেকে সামলিয়েছেন, তার স্ত্রী তাকে খেয়াল করছে বলে হয়তো। মিসেস রামসে নিঃশব্দে তার স্বামীর কাছে দাবি করল, কিন্তু এই রাগ মানুষকে বোঝানোর কি আছে? টেবিলের এক মাথা থেকে অন্য মাথায় স্বামী স্ত্রী একে অন্যকে নীরবে প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে। দুজনে জানে দুজন কি নিয়ে ভাবছে, সবাই বুঝতে পারছে। রোজ বাবার দিকে তাকিয়ে আছে, রজার তাকিয়ে আছে। একটু পরেই হয়তো এই দুজন হেসে ভেঙে পড়বে। মিসেস রামসে এটা জানে, তাই সে দ্রুত রোজ আর রজারকে বলল, অবশ্য সময় হয়ে গেছে, মোমগুলো জ্বালিয়ে দাও। কথাটা বলতেই দুজন লাফ দিয়ে সাইনবোর্ডে গিয়ে কাজ শুরু করে দিল। তার স্বামী কেন তার মনের ভাব লুকাতে পারেন না? মিসেস রামসে অবাক হলো, এই ভেবে ভয় পেল যদি অগাস্টাস তা বুঝতে পারেন তাহলে কি হবে। হয়তো তিনি বুঝতে পারেননি বা পেরেছেন, কিন্তু অগাস্টাস এভাবে বসে স্যুপ খাওয়ার ভঙ্গিকে মিসেস রামসে সম্মান না দেখিয়ে পারল না। তিনি স্যুপ খেতে চেয়েছে বলে আবার নিয়েছেন। মানুষ তাকে নিয়ে হাসুক কিংবা রাগ করুক, ব্যাপারটা তিনি ভেবে দেখেননি। মিসেস রামসে জানে অগাস্টাস তাকে পছন্দ করেন না, কিন্তু কিছুটা এজন্যই মিসেস রামসে তাকে শ্রদ্ধা করে, আর তাই ম্লান আলোতে তার শান্ত আর বলিষ্ঠ মননশীল চিত্তাকর্ষকভাবে স্যুপ খাওয়ার দিকে মিসেস রামসে তাকিয়ে রইল। মিসেস রামসে অবাক হলো এই ভেবে যে অগাস্টাস কি এমন অনুভব করেন আসলে? কেন তিনি সবসময় সন্তুষ্ট ও উন্নতশীল থাকে? মিসেস রামসে ভাবল অ্যান্ড্রিউকে তিনি কতটা স্নেহ করেন। অ্যান্ড্রিউকে তার ঘরে ডেকে নিয়ে যান আর এটা ওটা দেখান, আর তার বাড়ির লনে তিনি সারাদিন শুয়ে থাকেন। খুব সম্ভবত নিজের কবিতা নিয়ে ভাবেন, যে পর্যন্ত না একটা বেড়ালের মতো অনেকক্ষণ একটা পাখি দেখার পর তা ধরতে পারার মতো শব্দ খুঁজে নেওয়া যায়, সে পর্যন্ত ওভাবেই থাকেন। আর তার স্বামীও বলে, বেচারা অগাস্টাস একজন সত্যিকারের কবি। তার স্বামীর মুখ থেকে বের হওয়া এমন কথা উচ্চমাত্রার প্রশংসাই। এখন টেবিলের ওপর 8টা মোমবাতি দাঁড়িয়ে আছে। প্রথম শিখা প্রজ্বালনের পর আলোগুলো সোজা হয়ে দাঁড়াতে পেরেছে এখন। তাতে লম্বা টেবিলটা পুরোপুরি আলোকিত হয়ে আছে, যার মাঝে আছে একটা হলুদ আর বেগুনি ফলের সজ্জিত প্লেট। রোজের ফলের প্লেট সাজানোর কৌশল দেখে মিসেস রামসে বিস্মিত হয়ে গেল। করেছে কি মেয়েটা? আঙ্গুর আর নাশপাতি, চারপাশে গোলাপি রেখা শৃঙ্গযুক্ত ঝিনুক, কলার কাঁদি সাজানোটা দেখে মনে হচ্ছে সমুদ্রের নিচ থেকে কোনো পুরস্কার এই থালাটা, যেন নেপচুনের ভোজসভার এই থালাটা, কিংবা বাচ্চাসের অর্থাৎ গ্রিক মিথোলজির একটি চরিত্র। বাচ্চাসের কাঁধে আঙ্গুর লতার সাথে ঝুলন্ত একটা গুচ্ছ এই থালাটা, যা চিতাবাঘের চামড়া আর লাল সোনালি টর্চ লিলির মাঝে শোভা পাচ্ছে। মোমের আলোয় থালাটার আকার আর গভীরতা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলের থালাটা যেন এমন এক পৃথিবীর যেখানে কেউ চাইলে পিঠে ঝোলা চালিয়ে পাহাড়ে চড়তে পারে, উপত্যকায় নেমে যেতে পারে আর মিসেস রামসেকে কোনো এক আনন্দময় স্থানে নিয়ে যেতে পারে, কারণ থালার দৃশ্যটা মুহূর্তের মধ্যে সবাইকে সংবেদনশীল করে তুলেছে। মিসেস রামসে দেখল অগাস্টাসও চোখের ভোজ সারছেন। সেদিকে তাকিয়ে এভাবে নিমগ্ন হয়ে আছেন যেন ভোজের পর তিনি একটা ফুল, একটা ডাঁটা ছিঁড়ে নিজের আখড়ায় ফিরে যাচ্ছেন। অগাস্টাসের তাকানোর ভঙ্গি মিসেস রামসের চেয়ে ভিন্ন, কিন্তু দুজনে একই সাথে তাকিয়ে থাকাটা তাদের এক বিন্দুতে নিয়ে এলো। এখন সব মোম ভালোভাবে জ্বলে উঠেছে, আর টেবিলের দুপাশের মুখগুলো মোমের আলো একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। এমন এক স্থিরতা দিয়েছে যা গোধূলির আলোতে ছিল না।
টেবিল ঘিরে জমে ওঠা এই উৎসবে এখন রাত নেমে এসেছে। জানালার শার্সিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে বাইরের দৃশ্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। ঘরের ভেতর থেকে বাইরের পৃথিবীটা অদ্ভুত তরঙ্গায়িত দেখাচ্ছে। মনে হচ্ছে ভেতরটা শুষ্ক ভূমি আর বাইরের পৃথিবী এমন একটা প্রতিফলন যেখানে সবকিছু পানির মতো ঢেউ তুলে অদৃশ্য হয়ে যায়। সবার মধ্যে তাৎক্ষণিক একটা পরিবর্তন ঘটে গেল, যেন ঘটনাটা সত্যি আর তারা সবাই একটা গর্তের ভেতর বা একটা দ্বীপের ভেতর উৎসব করার ব্যাপারে জ্ঞাত। বাইরের এই চলন্ত তরলতায় যেন সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। মিসেস রামসে মিন্টা আর পলের জন্য অপেক্ষা করার কারণে এতক্ষণ অস্বস্তি বোধ করছিল, আর মনে হচ্ছিল তাদের ব্যাপারটার কোনো সমাধান সে করতে পারবে না। এখন তার সেই অস্বস্তি আশায় পরিণত হয়েছে। এতক্ষণে তো তাদের চলে আসার কথা, আর এদিকে লিলি ব্রিস্কো হঠাৎ সবার মধ্যে এই উচ্ছ্বাসের কারণ খুঁজে বের করছে। টেনিস লনের সময়টার সাথে তুলনা করছে যখন নির্জনতা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল আর এক বিশাল দূরত্ব সবার মাঝে জায়গা করে নিয়েছিল। এখন ঠিক অনেকগুলো মোমের আলো একই রকম প্রভাব ফেলছে এই আসবাবহীন ঘরে, পর্দাহীন জানলাটায় আর মোমের আলোয় মুখোশের মতো মানুষের মুখগুলোতে। যেন কোনো একটা ভার মুক্ত হয়ে গেছে। কিছু একটা ঘটেছে বলে লিলির মনে হলো। দরজার দিকে তাকিয়ে মিসেস রামসে ভাবল তাদের অবশ্যই এখন আসা উচিত, আর সাথে সাথেই মিন্টা ডয়েল, পল রেলে আর একজন পরিচারিকা খাবারের একটা প্লেট নিয়ে একসাথে ঘরে ঢুকলো। টেবিলের দুই দিকে যার যার জায়গা করে নিতে নিতে মিন্টা বলল, তারা বেশ দেরি করে ফেলেছে, অতিরিক্ত দেরি হয়ে গেছে। মিন্টা বিলাপের স্বরে তার বড় বাদামি দুই চোখ ছলছল করে বলল সে তার দাদির দেওয়া ব্রোচটা হারিয়ে ফেলেছে। মিস্টার রামসের পাশে বসে মিন্টা তার ছলছলে চোখ উপর নিচ করছে। দৃশ্যটা মিস্টার রামসের পুরুষত্ব এতটাই জাগিয়ে তুলেছে যে তিনি মিন্টার সাথে দুষ্টুমি করে বললেন, মিন্টা কিভাবে এমন বোকা হতে পারে? পাথরকে রত্নের সাথে গুলিয়ে ফেলছে কেন সে? মিন্টা মিস্টার রামসেকে মারাত্মক ভয় পায়। ভয়াবহ বুদ্ধিমান লোকটা। প্রথম দিন রাতে মিন্টা যখন তার পাশে বসেছিল তিনি জর্জ এলিয়ট সম্পর্কে কথা বলেছিলেন। মিন্টা আসলেই বেশ ভয়ে পেয়ে গিয়েছিল, কেননা ট্রেনেই মিন্টা মিডল মার্চের 3য় ভলিউমটা ফেলে এসেছিল। মিন্টা জানেই না বইয়ের শেষটায় কি হয়েছিল, যার ফলে মিন্টা ভালোভাবেই ধরা খেয়েছিল, আর সে যতটা না বোকা তার চেয়ে বোকা প্রমাণিত হয়েছিল, কারণ মিন্টাকে বোকা বলতে মিস্টার রামসের ভালো লেগেছিল, আর তাই আজ রাতে সরাসরি তাকে নিয়ে মজা করলেন মিস্টার রামসে। অবশ্য আজ মিস্টার রামসের পাশে বসে সে ভয় পাচ্ছে না, কারণ সে জানে আজ যখনই এই ঘরে সে প্রবেশ করেছে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। সে তার সেই সোনালি আবছায়াটা শরীরে জড়িয়ে আছে। মাঝে মাঝে এই আবছায়াটা তাকে এভাবে মুড়িয়ে নেয়, মাঝে মাঝে নেয় না। মিন্টা জানে না কেন এটা আসে, কেন বা চলে যায়। কোনো ঘরে ঢুকতেই যদি তার মধ্যে এই আবছায়াটা আসে তো তার দিকে পুরুষদের তাকানোর ভঙ্গি থেকেই সে তা বুঝতে পারে। হ্যাঁ, আজ তার মাঝেই সেই ঝলকটা এসেছে, ভীষণভাবেই এসেছে। মিস্টার রামসের তাকে বোকামি না করতে বলার ধরন দেখেই মিন্টা বুঝে গেছে। মিন্টা মিস্টার রামসের পাশে বসে হাসছে। মিসেস রামসে ভাবল ঘটনাটা তাহলে ঘটেই গেছে। মিন্টা আর পল এখন প্রতিজ্ঞাবদ্ধ। এক মুহূর্তের জন্য মিসেস রামসে যা অনুভব করলো তা সে কখনো অনুভব করবে বলে আশা করেনি। সেটা হচ্ছে হিংসা, কারণ মিন্টার চেহারার এক ভিন্ন দীপ্তি আজ তার স্বামীর চোখেও পড়েছে। মিস্টার রামসে এমন মেয়ে পছন্দ করেন লালচে সোনালি চুলো মেয়ে, কিছুটা চঞ্চল, বন্য আর ছটফটে স্বভাবের, যে তার চুল পরিপাটি করে আঁচড়ে রাখে না। তবে কিছু মেয়েকে তিনি পছন্দ করেন না, যেমন লিলির সম্পর্কে তার স্বামী যে শব্দটা বলেন তা হচ্ছে যৎসামান্য। কিছু গুণ লিলির নেই, দীপ্তি বা আভিজাত্য যা মিস্টার রামসেকে আকর্ষণ করে বা আনন্দ দেয় এসব নেই, আর যার ফলে মিন্টার মতো সেই মেয়েগুলোই তার স্বামীর কাছে প্রিয় হয়ে ওঠে। মেয়েগুলো মাঝে মাঝে মিস্টার রামসের চুল কেটে দেয়, তার ঘড়ির চেইন পরিপাটি করে লাগিয়ে দেয়, কিংবা তার কাজে ব্যাঘাত ঘটায়। তাকে এভাবে ডাকে, মিসেস রামসে শুনেছে, আসুন মিস্টার রামসে, এবার আমরা ওদের মজা দেখাবো। এরপর মিস্টার রামসে মেয়েদের সাথে টেনিস খেলতে বের হন। কিন্তু তারপরও মিসেস রামসে তেমন হিংসা হয় না। এই মাঝে সাথে যখন সে আয়নায় নিজেকে দেখে আর ভাবে নিজের অযত্নেই গ্রিন হাউসের বিল আরও কত কিছু, সে বুড়ো হয়ে যাচ্ছে, তখন একটা সূক্ষ্ম হিংসা তার মনে জেগে ওঠে। মিসেস রামসে স্বামীর সাথে মজা করে বলে, এসব মেয়ের কাছে আসলে সে কৃতজ্ঞ। যেমন আজ কত পাইপ সিগারেট খেয়েছেন মিস্টার রামসে, আরও কত কি, তার স্বামীর খেয়াল রাখে বলে। এখনও তার স্বামীকে যুবক দেখায়, এখনও তিনি এমন একজন পুরুষ যে নারীদের কাছে আকর্ষণীয়।
যিনি নিজের শ্রমের শ্রেষ্ঠত্ব দিয়ে নারীদের ছোট করেন না, তার জাগতিক দুঃখ আর তার খ্যাতি বা ব্যর্থতার বোঝা তাদের উপর চাপিয়ে দেন না। কিন্তু প্রথম দিন তার স্বামীকে যখন দেখেছিল মিসেস রামসে, তখন তিনি বেশ কৃশ আর সাহসী ছিলেন। একটা নৌকা থেকে নামতে সাহায্য করেছিলেন মিসেস রামসেকে। মিসেস রামসে সেই ঘটনাটা মনে করল। মিন্টার সাথে এই মুহূর্তে কথা বলার মতোই বেশ আনন্দের সাথেই কাজটা করেছিল সেদিন তার স্বামী। মিসেস রামসে তার স্বামীর দিকে তাকিয়ে দেখল মিন্টার সাথে দুষ্টুমি করার সময় তাকে আশ্চর্য রকম তরুণ দেখাচ্ছে। সুইস পরিচালিকাটিকে বফে অ্যান্ড দবের বাদামি পাত্রটা তার সামনে রাখতে সাহায্য করতে করতে মিসেস রামসে বলল, এখানে নামিয়ে রাখো। তবে মিসেস রামসে ব্যক্তিগতভাবে মিন্টার বোকাশোকা ভাবটা পছন্দ করে। পলের অবশ্যই তার পাশে বসা উচিত। মিন্টা তার পাশে একটা খালি জায়গা রেখেছে। মাঝে মাঝে মিসেস রামসে ভাবে আসলেই সে বোকাশোকা মানুষ পছন্দ করে। এরা কাউকে নিজের লেখা গবেষণাপত্র নিয়ে জ্বালায় না। জীবনের কত আনন্দই যে এরা পায় না এই অতিরিক্ত চালাক পুরুষগুলো। নিশ্চয়ই ভেতরে ভেতরে এরা বেশ শুষ্ক হয়ে গেছে। পল বসতেই মিসেস রামসের মনে হলো পলের কি যেন একটা দিক বেশ আকর্ষণীয়। তার আচার আচরণ বেশ ভালো, খাড়া নাক আর উজ্জ্বল নীল চোখ, বিবেচনা বোধও ভালো ছেলেটার। কি হয়েছিল সে বিষয়ে আবার সবাই কথা বলতে শুরু করলে মিসেস রামসে ভাবল, পল কি মিন্টাকে বলতে পেরেছে কথাটা আজ? আমরা মিন্টার ব্রোচটা খুঁজতে আবার গিয়েছিলাম। মিসেস রামসের পাশে বসে পল বলল, আমরা কিছু বোঝার জন্য এই শব্দটাই যথেষ্ট। প্রথমবারের মতো আমরা শব্দটা ব্যবহার করার কারণে পলের কণ্ঠস্বর শব্দটাকে যেভাবে আয়ত্ত করার চেষ্টায় বলিষ্ঠ হয়ে উঠছে, তাতেই মিসেস রামসে যা বোঝার বুঝে গেছে। এখন থেকে বাকি জীবন ওরা আমরা এটা করেছি, আমরা ওটা করেছি এভাবেই কথা বলবে, ভাবল মিসেস রামসে। পরিচারিকা মাথা হালকা টান দিয়ে ঢাকনাটা খুলতেই বাদামি রঙের খাবারের পাত্রটা থেকে জলপাইয়ের তেল আর শুরুয়ার এক নিদারুণ সুবাস বের হলো। নরম মাংসগুলোর ভেতর চামচ ডুবিয়ে সবচেয়ে মোলায়েম টুকরোটা উইলিয়াম ব্যাংকসের জন্য খুঁজতে খুঁজতে মিসেস রামসে বলল, রাঁধুনি এই বিশেষ পদটা রান্না করতে 3 দিন সময় নিয়েছে এবং তাকে অবশ্যই বেশ মন দিয়ে কাজটা করতে হয়েছে। সুরাত চকচকে পর্দার ভেতর দিয়ে অস্পষ্ট বাদামি আর হলুদ মাংস, তেজপাতা আর মদের দিকে উঁকি দিয়ে ভাবল মিসেস রামসে, এই রান্নাটা উৎসব জমিয়ে ফেলবে আজকে। একটা উৎসব উদযাপনের এক স্নিগ্ধ আর বিহ্বল অনুভূতি জেগে উঠছে মিসেস রামসের ভেতর। উদযাপনের 2 ধরনের আবেগ অনুভূতি তার ভেতর একসাথে কাজ করছে। একটা অনুভূতি বেশ গভীর, নারী পুরুষের ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ, বেশ ক্ষমতাসম্পন্ন, মনোমুগ্ধকর, যার ভেতর মৃত্যুর বীজ বাস করে। আর একটা অনুভূতি প্রেমিক দলের ঝলমলে দৃষ্টি নিয়ে এক বিভ্রমের পৃথিবীতে ঢুকতে থাকার, ফুলের মালায় সজ্জিত হয়ে বৃত্তাকারে হেসে খেলে নাচতে থাকার মতো।